রাজশাহীর প্রত্যন্ত গ্রামে অবস্থিত শতবর্ষ পুরনো এক রাজবাড়ি, ভৌতিক রাজবাড়ি নামে পরিচিত। লোকমুখে গল্প, সেখানে রাত নামলে কেউ চোখের সামনে দেখতে পায় একটা কাটা হাত হাওয়ার ভেতর ভাসতে ভাসতে ঘোরে, দেয়ালে চলে, দরজা ঠেলে ঘরে ঢোকে। কেউ একজন নাকি তার ছোঁয়া পেলে আর মানুষ থাকে না, চোখের দৃষ্টি ঝাপসা হয়, শরীর হিম হয়ে আসে, আর কয়েকদিনের মধ্যে মৃত্যু অবধারিত। গ্রামের মানুষ সেই রাজবাড়ির ধারেকাছে ঘেঁষে না। রাজবাড়ির বর্তমান উত্তরাধিকারী রুদ্রপ্রতাপ রায়, ৩-৫ বছরের এক প্রৌ, ইংরেজি সাহিত্যে মাস্টার্স করে সদ্য গ্রামে ফিরেছেন পৈতৃক সম্পত্তি দেখভালের জন্য। শহরে বড় হয়েছেন, ভূতের গল্পে বিশ্বাস করেন না, তাই লোকেদের ভয় দেখে শুধু হাসেন। রুদ্রপ্রতাপ সিদ্ধান্ত নেন তিনি নিজেই ওই বাড়িতে থাকবেন। তার মা বহুবার মানা করেন, বলেন, বাড়িটায় কাল ছিল রে রুদ্র, তোর ঠাকুরদার সময়েও কত অঘটন হয়েছে, মানুষ হারায়, বাচ্চা গায়েব হয়, কেউ পাগল হয়, এসব কিছুই সেই দানবের হাতের কাজ। রুদ্রপ্রতাপ মায়ের কথা উড়িয়ে দেন। বাড়িতে উঠে পড়েন, সঙ্গে শুধু পুরনো চাকর রঘু আর নতুন আসা গৃহপরিচারিকা কমলা। প্রথম রাতেই কুকুরের চিৎকার, দরজার খটখট শব্দ, ছাদের উপর ভারী কিছুর হেঁটে চলার আওয়াজ শুরু হয়। রুদ্র এসব কাকতালীয় বলে মনে করেন। পরদিন সকালে দেখেন ভেতরের দেওয়ালে কালচে দাগ, যেন কেউ হাত দিয়ে টেনে টেনে রেখেছে, 5টা আঙুলের দাগ, তবে হাতে মাংস নেই, যেন হাড় আর চামড়ার সংমিশ্রণে গড়া। রঘু বলে, বাবু, এই দাগ আমি ছোটবেলা থেইকা দেখতাছি, কিন্তু প্রতিদিন জায়গা বদলায়। রুদ্রপ্রতাপ সেই হাতের ইতিহাস জানার জন্য খোঁজ শুরু করেন পুরনো কাগজপত্রে। তিনি খুঁজে পান ঠাকুরদার লেখা এক ডায়েরি। তাতে লেখা, 1932 সাল। দক্ষিণ ভারত থেকে এক সাধু আসে, মুখে মুখে নাম ছিল দানবতান্ত্রিক রূঢ়ানন্দ। তিনি নাকি তান্ত্রিক শক্তি অর্জনের আশায় এক তীব্র তপস্যা শুরু করেন রাজবাড়ির পুরনো গুহায়। সেখানে তার যজ্ঞে বলি হয় 3টি শিশু, এক গর্ভবতী রমণী এবং এক ব্রাহ্মণ পুরোহিত। সেই ভয়াবহ কালো সাধনার একমাত্র উদ্দেশ্য ছিল অমরত্ব লাভ। কিন্তু রাজা হরিশঙ্কর রায় সেই যজ্ঞের মাঝপথে হামলা চালান, তান্ত্রিকের ডান হাত কেটে ফেলেন। তবে সে বলে যায়, আমার হাত অমর, ওটা যাকে ছুবে সে দানবে পরিণত হবে, আর ধ্বংসের বীজ বপন করবে। সেই রাতেই ওই হাত গায়েব হয়ে যায়। কিন্তু পরদিন থেকেই রাজবাড়িতে খুন, অগ্নিকাণ্ড, উন্মাদনা শুরু হয়। রুদ্রপ্রতাপ ভয় পেতে শুরু করেন। রাত যতই বাড়ে, রাজবাড়ি যেন জীবন্ত হয়ে ওঠে। এক রাতে রুদ্র দেখে গ্লাসের পানির উপর ভেসে উঠেছে 5টা আঙুলের ছায়া, আর রঘুর গলায় ফিসফাস করে কেউ বলছে, তুই পালা, ও আমার দেহ চায়, ও ফিরে আসবে। রঘু অল্প দিনের মধ্যে পাগল হয়ে যায়। শুধু এক কথাই বলে, হাত, হাত, আমার ঘাড়ে ওর হাত। একদিন রাতে রুদ্র ঘুম ভেঙে দেখে তার কাঁধে কিছু একটা চেপে আছে। আলো জ্বালিয়ে দেখেন কিছু নেই, কিন্তু আয়নায় তিনি নিজের মুখ দেখে আঁতকে ওঠেন, চোখ লাল, শরীর ঘামে ভিজে, যেন উন্মাদ। সকালে কমলা বলে, বাবু, আপনি রাতে ঘর ছাড়িয়া ছাদের গায়ে হইচি করছিলেন, আর কিছু একটা আপনার পেছনে ছিল। রুদ্র ডায়েরিতে আরও খোঁজ করেন। ঠাকুরদা লিখেছেন, যদি সেই হাতকে কেউ ভুলেও ধারণ করে, ধীরে ধীরে সে তার আত্মাকে হারায়, আর একসময় তার শরীরেই ওই দানব আত্মা প্রবেশ করে। রাজবাড়ির তলায় একটা কুয়া আছে, যেখানে সেই হাত নাকি বারবার ফিরে যায় শক্তি সংগ্রহের জন্য। রুদ্রপ্রতাপ সাহস করে কুয়ায় নামেন। সেখানে পান এক পাথরের বাক্স, যার উপর তান্ত্রিক লিপিতে লেখা, মা কালী দেহ সনাতন, গ্রহণ করো অঙ্গধ্বংস। তিনি বাক্স খুলতেই একটা হাড়ের মতো বেঁকে থাকা শুকনো হাত বাইরে বেরিয়ে আসে এবং তার বুকের উপর আছড়ে পড়ে। রুদ্র চিৎকার করতে পারেন না, শুধু ঠান্ডা হয়ে যান, চোখ বন্ধ, মুখ থমথমে। পরদিন সকালে কমলা রুদ্রকে ঘরে খুঁজে না পেয়ে খোঁজ শুরু করে। দেখে কুয়ার ধারে মাটির উপর বিশাল এক হাতের ছাপ, কিন্তু কোনো দেহ নেই। তারপর থেকে রুদ্রপ্রতাপকে আর কেউ দেখতে পায়নি। তবে রাত নামলে কেউ কেউ দেখে রাজবাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে এক লোক, যার ডান হাতে আঙুল নেই, কিন্তু বাঁ হাতে হাড়ের মতো লম্বা, কালো এক কর্কশ হাত, যেটা হাওয়ায় নড়ে। গ্রামের লোকেরা বলে, ওটাই সেই দানবের হাত, ওকে পেয়ে গেছে রুদ্র, এখন সেই হবে এর বাহক।